আমার গুরুজনেরা এবং শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, ভাই মা ও বোনেরা, অনেকটা গরম ছিল সারাদিন। এত গরম ডুয়ার্সে পাহাড়ে উত্তরবঙ্গে হওয়ার কথা নয় এই সময়। তার মানে পরিবেশটা পাল্টাচ্ছে, পরিবেশের সংকট হচ্ছে। আর এই জন্য আমরা বলি সবুজ বাঁচাতে হবে, মাঠ বাঁচাতে হবে, জঙ্গল বাঁচাতে হবে। তৃণমূলের সরকার মোটামুটি পুকুর, নদী, নালা, জঙ্গল সব সাফ করে দিচ্ছে। আর তৃণমূল কেন বলবো, গোটা দেশে বিজেপিও তাই করছে। আগে পরিবেশের জন্য যেসব ছাড়পত্র নিতে হতো সেসব মোটামুটি তুলে দিয়েছে। আর থাকলেও সেই প্রেস কনফারেন্স করে বলেছি, দেউচা পাচামিতে 400-র বেশি একরের জায়গা হবে খনি, কিন্তু 12 একর দেখিয়ে ছাড় নিয়েছে, কারণ ওগুলো সব কনসেশন থাকে ছোট থাকলে। কেন্দ্র সরকারের দেখার কথা, কেন দেখবে? আমরা যখন বলি, অনেকে বলে কি বলছে মোদী মমতা, ভোটের সময় একে দেখে নেবে, ওকে দেখে নেবে, কত চিৎকার চেঁচামেচি। এই আলিপুরদুয়ারে হয়। আর তারপরে এখানে কিশোর বলছিল আপনারা আন্দোলন করছেন, প্রধানমন্ত্রী নামবেন, মাত্র 12টা বাজে দিয়েছে, তাই তো? এখন লোকে চাইছে সেই জায়গায় অন্তত ফেরত আসুন। দক্ষিণবঙ্গের তৃণমূল মাঠগুলো সব দখল করে নিয়ে সব সিন্ডিকেট রাজ কনস্ট্রাকশন তৈরি করে দিচ্ছে। এই লড়াই আমরা আছি, এই লড়াই লড়তে হবে, এটা বলার জন্য আমি এখানে আপনাদের সামনে এসেছি। প্রধানমন্ত্রী এগুলো মনে করেন না। ভারতের মতো দেশ তিনি বললেন এই গ্লোবাল ওয়ার্মিং, তো সবসময় বিদেশে বেশিক্ষণ থাকেন, এটা আবার কি? এটা আমাদের মনের রোগ। গোটা বিশ্ব বলছে উষ্ণায়নের কথা, পরিবেশের কথা, জলবায়ুর পরিবর্তনের কথা। প্রধানমন্ত্রী নিজে স্বীকারই করছেন না চ্যালেঞ্জটা, তাহলে কি করে হবে? আসলে কর্পোরেট যা বলবে তাই শুনবেন, তার বাইরে কোনো কথা শুনবেন না। এখন ভোট আর সময় হবে, এখন দেখবেন আসছেন ঘন ঘন। আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন, 29শে মে এসেছিলেন তো না? হ্যাঁ, আলিপুরদুয়ারে কত কথা বলে গেছেন। ঠিক 1 বছর আগে, 29শে মে 1 বছর আগে, গত বছর 24শে 19শে মে 1 বছর 10 দিন আগে, তখন ভোট ছিল লোকসভা, পুরুলিয়ায় বক্তৃতা করেছিলেন। যাদের কাছে রেকর্ড থাকে, ভিডিও থাকে, তারা দেখলেন একই রেকর্ড বাজিয়েছেন, নতুন কোনো কথা বলেননি। শুধু ওখানে একটু পুরুলিয়ার মতো করে বলেছিলেন, এখানে একটু উত্তরবঙ্গের মতো বলেন। যেমন ডিম সেদ্ধ যখন খান আপনার একটু নুন, একটু গোলমরিচ দিতে হয়, ওটা একটু স্থানীয় ফ্লেভার লাগাতে হয়, একটু উত্তরবঙ্গের কথা বলতে হয়, একটু চা বাগানের কথা বলতে হয়। দুর্নীতি নিয়ে কি বলেছিলেন? এখানে আপনাদের আলিপুরদুয়ারে কি বললেন প্রধানমন্ত্রী? হিন্দিতে ডাইরেক্ট ছিল না, চুন চুনকে মারেঙ্গে। এখানে বললেন দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ছি, কোন দুর্নীতিবাদ জেলের বাইরে না থাকে, সবাইকে জেলের মধ্যে থাকতে হবে, জেলের বাইরে কোন দুর্নীতিবাদ থাকবে না, এটা মোদী দেবে বলেছেন না? লোকসভা নির্বাচনের সময় এসে বলেছিলেন মোদী কা গ্যারান্টি। পুরুলিয়ায় খবরের কাগজ খুলে দেখতে পারেন, পরের দিন 19শে মে ছিল, 20শে মে দেখতে পারেন। গত বছর 24শে বলেছিলেন আমি যেটা বলি সেটা করি। আমি 2019-এ বলেছিলাম, 19-এ কথা মনে আছে, 24শে বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, লড়াই করেছি। দুর্নীতিগ্রস্তদের ধরে জেলে পুড়েছি। এখানে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বলছি 4 জুন, গত বছর বলছেন 4 জুন সরকার তৈরি হবে বিজেপি, আর তারপরে 1 বছরের মধ্যে এই সব দুর্নীতিগ্রস্তরা জেলের মধ্যে থাকবে। ওই সে মনে নেই, শোলের ডায়লগ ছিল ধর্মেন্দ্রের, মসি মসি, সে উপর উঠে গেছিল জলের ট্যাঙ্কে। হ্যাঁ, তারপর বলেছিল মসি জেলের চাক্কি পিসিং পিসিং পিসিং। এরকম মোদী অমিত শাহ বলেছিল আপনাদেরকে এই পিসি, মসি না পিসি, এরকম চাক্কি পিসিং হবে। হয়েছে? আবার ভোট আসছে, আবার বললেন। তাহলে ওনার 19-এর কথা মনে ছিল 24-এ কথা মনে নেই 25-এ।
উত্তরবঙ্গকে কি সব দেবেন বলেছিলেন, চা বাগান নিয়ে কি করবেন, স্বাস্থ্য ক্ষেত্রে কি করবেন, কর্মসংস্থানে কি করবেন, শিল্প ব্যবসা বাণিজ্য কি হবে, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। মোদীকে গ্যারান্টি বলেছিলেন, এবারে সে কিন্তু আর গ্যারান্টি বললেন না, 1 বছরের মধ্যে ওয়ারেন্টি শেষ। 5 বছরের জন্য ভোট হয়েছিল, ওয়ারেন্টি পিরিয়ড শেষ। আবার ভোট আসছে, আবার মিডিয়ার মধ্যে একটা দালাল দেখবেন বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি এই লড়ে যাবে। মেকি লড়াই। আপনার এখানে এমএলএ এমপি কোথায় ছিল, কোথায় গেল, কে কোন দলে আছে জিজ্ঞেস করতে হয়। উত্তরবঙ্গে আসলে জলপাইগুড়িতে, কুচবিহারে, আলিপুরদুয়ারে, দার্জিলিং এ আগে পার্টি নেতাদের জিজ্ঞেস করি, আচ্ছা আগে তো ওই দলে ছিল, এখন এ কোন দলে আছে, আচ্ছা আগে তো এই দলে ছিল, ও এখন কোন দলে আছে। কলকাতায় যখন ট্যাক্সিতে ওঠেন, যখন হাওড়া শিয়ালদা থেকে, তখন যেটা মাঝে মাঝে মিটার দেখতে হয়, কিরকম কিরকম মিটার বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, বারবার মিটার দেখেন। আমাকে এখানে এসে ওই রকম বিজেপি তৃণমূলের এমএলএ এমপিদের ব্যাপারে মিটার দেখতে হয়, কার কত মিটার উঠছে, কে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, কে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে। কেন হয়? নীতিগত দিক থেকে কোনো তফাৎ নেই। তার প্রমাণ 9 জুলাই গোটা দেশে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোস্ট অফিস, শিক্ষক, অধ্যাপক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, মজদুর সংগঠন, সবাই মিলে মোদীর যে কর্মসংস্থান বিরোধী, বেকারীদের বাড়ানোর যে নীতি, শ্রম কোড নিয়ে এসে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করার যে প্রয়াস, কর্পোরেটের মুনাফার স্বার্থে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, কৃষক এবং শ্রমিককে মারার জন্য, যুবদের জীবনে পার্মানেন্ট অন্ধকার করে দিচ্ছে। কোনো পার্মানেন্ট চাকরি হবে না। কোন ব্যাংক, কোন পোস্ট অফিস, কোন রেলে কোন বিজ্ঞাপন দেখছেন? রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। আর এখন তো মমতা ব্যানার্জি খোলাখুলি সেদিন বলেছেন, চিফ সেক্রেটারি বলেছে কর্মসংকোচন করতে হবে, কোন নিয়োগ হবে না। যারা নিযুক্ত হয়েছিল শিক্ষক, 26,000 চাকরি গেল। কেন গেল? মমতা ব্যানার্জি তারস্বরে বিকাশ ভট্টাচার্য, সিপিআইএম তাদের গাল দিচ্ছিলেন। আসলে নিয়োগ হচ্ছে না, আর যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি করে হচ্ছে। ডব্লিউবিসিএস অফিসার, পুলিশ, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত, ফায়ার ব্রিগেড, কোঅপারেটিভ সেক্টর, যেখানে যা নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, আর টাকা পয়সা লেনদেন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বলবো না? কে লড়াই লড়বে? তাহলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি একটা পদক্ষেপ নেবে না। আর বিজেপির যে নীতিগত অবস্থান, কর্পোরেটপন্থী, সাম্প্রদায়িকতাপন্থী, তার বিরুদ্ধে তৃণমূল কোনো কথা বলবে না। কিন্তু ও দিদি, ও দাদা বলে নাটক করবে, যাত্রা পার্টি ডায়লগ দেবে মানুষকে বোঝানোর জন্য। আর টেলিভিশন চ্যানেলগুলোকে কিনে নিয়ে, ভাড়ায় নিয়ে, ভোটের সময় স্প্লিট উইন্ডো, একটাই মালিক, একটাই অ্যাঙ্কার, মাঝখানে ভাগ করে দিয়ে বলবে বিজেপি বনাম তৃণমূল হচ্ছে, খুব বেশি। আজকে ভোট হয়ে যাবে, খেল খতম, পয়সা হাজার, এদিকের মাল ওদিকে চলে যাবে, ওদিকের মাল এদিকে চলে যাবে। তামাশা হচ্ছে। আর এটা শুধু হিন্দু মুসলমান না, আমাদের রাজ্যে যদি 15 বছর আগে মিটিং হতো, তাহলে কোথায় কলকারখানা হবে, কোথায় কলেজ হবে, কি বিভাগ তৈরি হবে, ব্রিজ, রাস্তাঘাট কি হবে, এইসব নিয়ে তো আলোচনা হতো। এমনকি মমতাকেও রেলমন্ত্রী হয়ে তখন সব শিলান্যাস করতে হয়েছিল, এখানে কারখানা করবো, ওখানে কারখানা করবো। এখন বলছে ওরা রাম মন্দির করেছে, আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি। বামপন্থীরা ছিল, আমরা বলতাম খাদ্যের অধিকার, তথ্যের অধিকার, শিক্ষার অধিকার, অধিকার মানে সবার, রাইট বেস। আমরা বলে এন্টাইটেলমেন্ট, তুমি আমার সঙ্গে এসো, তুমি এটা পাবে, তুমি ওর সঙ্গে কেন গেছো, তোমাকে এটা দেবো না।
তাহলে নাগরিক অধিকার কোথায় গেল? মানুষের অধিকার কোথায় গেল? গণতান্ত্রিক অধিকার কোথায় গেল? আর এই অধিকার কেড়ে নেওয়ার জন্য যেমন লুটতরাজ করছে বোমা বন্দুক পিস্তল নিয়ে, শুধু ভোট লুট নয়, প্রতিদিন মা বোনদের ইজ্জত লুট করছে। কলেজগুলোর অবস্থা কি হয়েছে, স্কুলগুলোর অবস্থা কি হয়েছে মীনাক্ষী বলবে। প্রথম যখন পরিবর্তনের নামে সরকার হয়েছিল, আমাদের মা বোনদের নিয়ে টানাটানি করেছিল। অনেকে মনে করেছেন যাক একটু হোক, 34 বছর লাল ঝান্ডা করেছে, একটু বদলা নেয়, বদল চাই বলে যদি বদলা নেয়নি, আজকে তৃণমূলের ঘরের মেয়েরাও নিরাপদ নেই। হাসপাতালে অভয়াকাণ্ড হয়েছে, পিজিটি, আজ পর্যন্ত বিচার হলো না। যারা মনে করেছিল তৃণমূলের বিচার বিজেপি করবে, যা কলকাতা পুলিশ বলেছিল ইডি সিবিআই তার বাইরে এক কদম রাখবে না, সেদিন তাকে বলে লোকে দেখছে না, আর বিজেপি নিয়ে কোনো কথা বলছে। আচ্ছা, অভয়াকাণ্ড ছেড়ে দিন, অভিষেক ব্যানার্জি কয়লা পাচার, গরু পাচার, টাকা লুট একটা কথা বলছে, কারণ জয় সাহের সঙ্গে অভিষেকের বন্দোবস্ত হয়ে গেছে, ভাগ বটরা হয়ে গেছে। যেমন মমতা ব্যানার্জি তৃণমূলকে বলেছিল 75-25, তখন মোদী, অমিত শাহ, জয়শাহ, অভিষেক, মমতা ঠিক করে নিচে কতবার ভাগ হবে। সুতরাং খোলা ছুট, লুট চলছে, লুটের রাজত্ব চলছে, লুটের এক কাটতে হয়েছে, আর মানুষকে ভাগ করছে মন্দির মসজিদের নামে, জাত পাতের নামে, আদিবাসী তপশিলি রাজবংশীর নামে, হিন্দু মুসলমানের নামে, বাঙালি বিহারের নামে, হিন্দি ভাষা বাংলা ভাষার নামে। নালে মুখ্যমন্ত্রী, আসামের অপরাধ মুখ্যমন্ত্রী বলতে পারে সংবিধানের শপথ নিয়েছে। প্রথমত বিজেপি সেন্সাস করলো না, জনগণনা করলো না 2021-এ, লকডাউনের দোয়াই দিয়ে বাকি সবকিছু হলো। ইংরেজ আমল থেকে 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয়েছে। বিজেপি সরকার 14তে আসার পরে 21-এ জনগণনা হওয়ার কথা আজ পর্যন্ত হলো না। কারণ যদি জনগণনা হয় তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হিসেব চলে আসবে, তাহলে বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান বাড়ছে, এই বগি তোলা যাবে না, কারণ তথ্য বেরোবে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে এখানে মিল, গোটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট তথ্য সব লোপাট করে দিয়েছে। কোন লেবার স্ট্যাটিস্টিক্স আসে না, কোন এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স আসে না, কেন্দ্র সরকারের না, রাজ্য সরকারের নয়। শেয়ার মার্কেটে কোন কোম্পানির কত শেয়ার উঠছে নামছে প্রত্যেক ঘন্টায় আসে, কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কত বেকার নাম লিখিয়েছে, কত বেকার আছে, সেইটার এই তথ্য দেওয়া হয় না। কার স্বার্থে চলছে সরকার, কাদের জন্য চলছে সরকার? হিমন্ত বিশ্ব শর্মা বলছে, একটা আসামের মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত বিজেপি তাকে কন্ডেম করেনি, করতে হবে, যে জনগণনায় যদি কেউ আসামে মাতৃভাষা হিসেবে বাংলা লেখে তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করে দেওয়া যাবে, কারণ বাংলাদেশের ভাষা বাংলা। তাই এদেশেও যে বাংলাদেশ ভাষী আছে, ওরা বাংলা ভাষী আর বাংলাদেশি দুটোকে এক করে নিচ্ছে। যারা এখানে অনেকে মনে করেছিলেন সিএনআরসি মানে মুসলমান, আর বাকি অনেক রাজবংশীদেরকে বলেছিল, এখানে আদিবাসীদেরও বলেছিল, একবার সিএনআরসি যদি হয়ে যায়, ওই দিলীপ ঘোষ করেছিল না, এখন দিলীপ ঘোষকে বিজেপি বার করছে, যে 2 কোটি বাঙালিকে বাংলা থেকে বার করে দেবো। অনেকে খুব নেচেছিল 21-এর নির্বাচনের সময়, মনে আছে? অনেক বিজেপি বেড়ে গেল রাতারাতি, 2 কোটি বাঙালিকে বার করে দেবো বাংলাদেশে, আর তাদের হাঁস, মুরগি, ডিম, মাছ, কুকুর, ঘর বাড়ি সব তোমাদের হয়ে যাবে। আর এখন যারা মতুয়া এসছে, যারা উদ্বাস্তু এসছে, যারা এখানকার নাগরিক, ইলেকশন কমিশন শুনছেন না বিহারে কি বলছে? যারা 2003-এর পর থেকে 5-5টা লোকসভা, 5-5টা বিধানসভায় ভোট দিয়েছে, সরকার হয়েছে, বলছে ওরা ঠিক মতো ভোট হয়নি, ভোটার হয়নি, ভোট ঠিক মতো হয়েছে, ভোটও ঠিক হয়নি। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। যদি 87
পরে জন্মেছো, তাহলে তোমার বাবা মার সার্টিফিকেটও দিতে হবে। যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারলেন না, যে দেশে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যে গ্রাজুয়েট হয়েছিলেন তার সার্টিফিকেট অ্যাডমিট কার্ড দেখাতে পারলেন না, তিনি আমাদের বলছেন তোমাদের বাপ ঠাকুরদার সব তালিকা বার করে দিতে হবে, কাগজ দেখাতে হবে। ভোটের সময় বলেছিল আমাদের ভোট দিন, আর এমন ব্যবস্থা করছে যেটা আসামে করেছে যে 26-এর আগে যাতে লোকে বলে আমাদের ভোট দিতে দিন। যেরকম তক্তা পাল্টাচ্ছে বুঝেছেন পরিবর্তনের নামে। আগে বলা হতো আমাদের ভোট দিন, আমরা সবাই যারা ভোট দেয়নি যারা বলতাম, বিজেপি বলতো, তৃণমূল বলতো, প্রধানমন্ত্রী বলতেন এসে। আর এখন এমন ব্যবস্থা করছেন যাতে পিসিআই কে দিয়ে যাতে কালকে আপনাদের বলতে হয়, আমাদের বলতে হয় আমাদের একটু ভোট দিতে দিন। এটা সব ব্যাপারে হয়েছে। ওই যে আধারের সঙ্গে এটা লিঙ্ক করে দাও, প্যান কার্ডের সঙ্গে ওটা লিঙ্ক করে দাও, ফোন নাম্বারের সঙ্গে ওটা লিঙ্ক করে দাও। গোটা ইসরায়েলের টেকনোলজি নিয়ে আমেরিকা যেরকম করেছে, ইন্ডিয়া সেরকম করছে। গোটা নাগরিকদের একটা সার্ভেলেন্স, সব তথ্য থাকবে ওদের হাতে। আপনি কি খান, কি পড়েন, কোথায় যান, বছরে কতবার ট্রেনে ওঠেন, বাসে যান না ট্রেনে যান, প্লেনে যান না গাড়িতে যান, এই সব তথ্য নিয়ে তাদের কারবার। আর কাজ আপনাদের দিচ্ছে। আগে ছিল সরকার মানুষের জন্য কাজ করবে, এখন বলা হচ্ছে আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি এটা করুন। এখন ভোটার লিস্টে আপনার নাম কেন থাকবে, কেন থাকবে না, তার প্রমাণ আপনি এসে হাজির করুন। পুরো আসামে যে ডিটেনশন ক্যাম্প, আসামে যে ডিভোটার করেছিল, তারই পুনরাবৃত্তি এখানে করতে চাইছে। আর দেখবেন তৃণমূল এখন হাত পা ছুড়ে উত্তম রাজবংশীকে কেন নোটিশ দেওয়া হলো, মমতা চিৎকার করছে না। কাগজ চিরিও এই রকম মমতা মুখ করেছেন। আরে করিমপুরের ফরেন ট্রাইব্যুনাল 2 আসামে আছে, এই ফরেন ট্রাইব্যুনাল, তারা নোটিশ দিল মমতা ব্যানার্জির কোচবিহারের পুলিশ, তার থানা গত ডিসেম্বর মাসে, গত বছর ডিসেম্বর মাসে সেই নোটিশ গিয়ে দিয়ে আসলো উত্তম রাজবংশীকে যে জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে তাকে হাজির হতে হবে, সামান। আর মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তিনি জানলেন জুলাই মাসে। তাহলে রাজ্যটা কিভাবে চলছে বুঝতে পারছেন। আর পুলিশ কি করছে মমতা জানেন না। আর না হলে মমতা অনেক এরকম থাকে, জেগেও ঘুমোয়, ঘুমিয়েও জাগে। তাহলে উনি সব চোখ বন্ধ করে রেখেছেন। এই চোখ বন্ধ করে রেখেছেন আর পুলিশকে দলদাস করেছেন বলেই পুলিশ আজকে আইন মেনে কাজ করছে না। ওই কসবা ল কলেজের মেয়েটি আগে অভিযোগ করেছিল পুলিশকে, শিক্ষামন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, তৃণমূলের লোক। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেমন চিট ফান্ডের সময় আগেই লোকে মমতাকে জানিয়েছিল এসব হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন দেখছে এটা শুধু একটা কসবা নয়, তারপরে ভৈরব গাঙ্গুলি কলেজ, তারপর সোনারপুর কলেজ, সেই মিটু যেরকম হয়েছিল এরকম প্রত্যেকটা কলেজ স্কুল থেকে আওয়াজ আসছে যে কিভাবে তৃণমূলকে, কিরকম সাধারণ ছাত্রীদেরকে কিভাবে তারা নিপীড়নের জন্য ব্যবহার করেছে, নির্যাতনের জন্য ব্যবহার করেছে। আমাদের রাজ্য রামমোহন বিদ্যাসাগরের, আমরা এখানে নারী অধিকার নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে, নারীর মর্যাদা নিয়ে গোটা দেশের সামনে গর্ব করতাম। বুক চিতিয়ে পার্লামেন্টে আমার এখনো মনে আছে বলেছিলাম, কংগ্রেসের সরোজ কাবাডি ছিল তার বিরুদ্ধে, যে পশ্চিমবঙ্গে এরকম না, এখানে মেয়েদের একটা আলাদা সম্মান, আলাদা মর্যাদা আছে। আজকে পশ্চিমবঙ্গের কোন এমপি, বিজেপির হোক বা তৃণমূল হোক, পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে পারবে যে আমাদের বাঙালি সমাজ, বাংলার এরকম অবস্থা উত্তর ভারতে, পশ্চিম ভারতে যা হয় আমাদের এখানে তা হয় না? প্রতিদিন এই খবর শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। তাহলে বামফ্রন্ট যখন ছিল তখন শিল্প, কল কারখানা, যোগাযোগ, শিক্ষা এগুলো নিয়ে খবর হতো। পরিবর্তনের নামে এখন যা খবর হচ্ছে সেটা হচ্ছে ধর্ষণ, খুন। তৃণমূলকে ফোন করেছে, শপথগুলো এই বলেছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যারা মনে করেছিলেন বিজেপি হচ্ছে দাওয়াই, ওই অনুষ্ঠানে বিক্রি করায় না, সব অসুখের এই মলম,
দেখা যাচ্ছে বিজেপি কোনো মলম না, বিজেপি নিজে একটা অসুখ। আমরা দেখলাম কিরকম যুদ্ধ জিগির তুলল, আবার কিরকম ট্রাম্প বলে দিলেন ভারত আর পাকিস্তানকে। ট্রাম্প নিজে বললেন, আমি বললাম হ্যাঁ ফেরত। ট্রাম্প বলছে, আমরা বললাম বলি না। ট্রাম্প তো কথা বলে, হ্যাঁ ফেরত, কোথায় যাচ্ছ, কি যুদ্ধ করছো, থামো, আমি তোমাকে ব্যবসা দেবো। অমনি দুজনে বললো শ্বশুর করে, আরে স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছিল তারা তো এটাই বলেছিল যে আমাদের সিদ্ধান্ত লন্ডনে কেন হবে, এত হাজার কিলোমিটার দূরে, আমাদের সিদ্ধান্ত আমরা করবো স্বাধীনতা মানে। মোদী বিশ্বগুরু হতে গিয়ে যা করেছেন, আমেরিকা ইসরায়েলের লেজুর হয়ে গিয়ে এখন দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত লন্ডন নয়, আরো দূরে, তার থেকে দ্বিগুণ দূরে ওয়াশিংটন থেকে হচ্ছে। কোন লজ্জা শরম আছে? 56 ইঞ্চি ছাতি কেটে ছেটে এখন 4 ফুট 8 ইঞ্চি হয়ে গিয়েছে। যারা বললো আমাদের সবাইকে বললো দেশদ্রোহী, আর বিদেশে আমাদের মাথা এমন হেট হলো যে বলা হলো সব বিরোধী দলের এমপিদেরকে নিয়ে গিয়ে বিদেশের সরকারকে, মানুষকে বোঝাতে হবে আমাদের অবস্থান কি। যে মোদী বিশ্বগুরু হতেন তাহলে ফোন তুলে বলতেন, হ্যালো পুতিন, হ্যালো ট্রাম্প, বলতেন না বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যে আমাদের অবস্থা নেই। তখন তার দাঁড়িয়ে সব দলের এমপিদের কুড়িয়ে বাড়িয়ে বিদেশে পাঠাতে হতো না। এবং এই যে টিম গেছে, পৃথিবীর কোন দেশে কোন রাষ্ট্রপ্রধান দেখা করেননি, কোন এরকম অবস্থা ছিল না। আমরা জোট নিরপেক্ষ থেকে সরে এসে আজকে আমেরিকার পন্থী হওয়ার ফলে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা তৃতীয় বিশ্বের দেশের নেতা ছিলাম, আজকে আমাদের প্রতিবেশী দেশে কেউ নেই আমাদের সঙ্গে, গোটা বিশ্বে আমরা একা। চোখের সামনে আমরা বিদেশ নীতি ফেলেও দেখছি। তাহলে বিদেশ নীতি মানে শুধু পাবলিক রিলেশন এক্সারসাইজ না, শুধু বিজ্ঞাপন না, শুধু কিছু লোককে প্লেনে করে নিয়ে গিয়ে মোদি 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 করে চিৎকার করা নয়। আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের সংহতি, আমাদের দেশের মানুষের ঐক্য, আমাদের শান্তি, আমাদের স্থায়িত্ব, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য। আজকে ট্রাম্প তারিফ ওয়ার করছে, চীন তার জবাব দিচ্ছে মুখের উপরে, আর ভারত এখন মিউ মিউ করছে, বলার মুরত নেই। এই অবস্থা আমাদের ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ছিল, আমরা মুখের মতো জবাব দিতে পেরেছিলাম। আজকে দাঁড়িয়ে আমরা একাকী হয়ে যাচ্ছি। অনেকগুলো কথা আছে, আমি বাকি কথাগুলো বলবো না, ইতিমধ্যে আপনাকে কিছু বলেছে। একটা অনলাইন মিটিংয়ে বিভিন্ন জেলা সম্পাদকদের সঙ্গে একটু কথা বলতে হবে, জরুরি কিছু ব্যাপার আছে। তবে মীনাক্ষী আছেন, যাকে আপনারা শুনতে চাইবেন, আমার থেকে অনেক ভালো করে বলবে, অনেক বুঝিয়ে বলবে, অনেক সঙ্গী ভাবে বলবে, অনেক মজবুত ভাবে বলবে, তার কথা শুনবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব।